আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার প্ল্যাটফর্ম ইংলিশ ম্যাথ এক্সপ্রেস। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আমাদের এই ইংলিশ ম্যাথ এক্সপ্রেস চ্যানেলটির মূল উদ্দেশ্য হচ্ছে যেসব শিক্ষার্থীরা আসলে তাদের মেধাটুকু যতটুকু আছে তারা চাচ্ছে তাদের মেধাটাকে আরেকটু প্রসারিত করতে। আমি ঠিক একদম মেধাবী কোনো স্টুডেন্টের কথা বলছি না এটা। যারা আসলে মাঝারি টাইপের স্টুডেন্ট, অর্থাৎ সে খুব বেশি একটা মেধাবী নয়, কিন্তু সে আসলে মেধাবী হওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো ওয়ে পাচ্ছে না। আশা করি আমাদের এই প্ল্যাটফর্মের জার্নিটা আপনার সাকসেসের যে একটা পাথেয়, সে পাথে হিসাবে কাজ করবে। আমরা জানি না আমরা আপনাদের কতটুকু সার্ভিস দিতে পারবো, তবে আপনাদের সহযোগিতা আমাদের খুবই দরকার। আশা করি আপনারা সাথে লেগে থাকলে ইনশাল্লাহ আমরা আমাদের সার্থকতা খুঁজে পাব। তো আজকে যে আলোচনা সেটা হচ্ছে সেন্টেন্স। আমরা জানি যে ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর বর্তমান যুগে ইংরেজির যে ব্যাপকতা সেটা তো বলাই বাহুল্য। আপনি চাকরির বাজার বলেন, অ্যাডমিশন লাইফ বলেন, একাডেমিক লাইফ, আপনি যেখানেই যান না কেন আপনাকে ইংরেজি পড়তেই হবে, মাস্ট বি। তো আজকে যে আলোচনা সেটা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। সেই টপিকের নাম হচ্ছে সেন্টেন্স। বেশি কথা না বলে আসলে আমরা মূল পর্বেই চলে যাই, নতুবা ভিডিওটা এরকম অনেক লং হয়ে যাবে যে আসলে ওটা শুনতে পরে আরও বোরিং লাগবে। তো আজকের আলোচনার টপিক হচ্ছে সেন্টেন্স। এটা আসলে আমরা ছোটবেলা থেকে সকলেই পড়ে আসছি যে সেন্টেন্স কাকে বলে বা সেন্টেন্স কত প্রকার ও কী কী, বাট অনেক সময় আছে যা আমরা ভুলে যাই। সেই বিষয়গুলো যদি আমরা আবার একটু রিভিউ করি তাহলে কিন্তু মাইন্ডে আবার সেটা সেট আপ হয়ে যায়। তো আমরা দেখি সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? এক বা একের অধিক যদি এক বা একের অধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। একটা জিনিস খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এখানে বলা হয়েছে এক বা একের অধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব, এখানে বলা হয়েছে কি যে সম্পূর্ণরূপে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে সম্পূর্ণরূপে প্রকাশ করছে কিনা। আচ্ছা, সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস আ কমপ্লিট থট। যেমন এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি যে আই এম বিজি নাও। এখানে একটা জিনিস খেয়াল করুন, আই এম বিজি নাও, এটা একটা সম্পূর্ণ সুন্দর একটি অর্থ দিচ্ছে যেটা আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে এখানে প্রকাশিত। এখন যদি আমি এটা এরকমভাবে বলতাম যে বিজি আই এম নাও বা নাও বিজি এম আই, আসলে এটা অনেকগুলো ওয়ার্ড ঠিক আছে, কিন্তু এটা আসলে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করে না। তারপর দেখি ক্যান আই হেল্প ইউ, প্লিজ লিসেন টু মি, ইটসেট্রা। এরকম যদি আমরা কোনো বাক্য পাই, সেই বাক্যটি আসলে আমাদের মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে, আর সেই বাক্যটিকে আমরা আসলে বাক্য হিসেবেই ধরে নেব, যার ইংরেজি হচ্ছে সেন্টেন্স। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স, যে সেন্টেন্স মূলত কত প্রকার। এখানে আমি লিখছি যে সেন্টেন্স মূলত 5 প্রকার। আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি যে অর্থগতভাবে। এই জিনিসটা একটু খেয়াল করবেন যে অর্থগতভাবে। আসলে সেন্টেন্সকে দুইভাবে ভাগ করা যায়, সেটা হচ্ছে অর্থগতভাবে আর একটা হচ্ছে গঠনগতভাবে। আচ্ছা, গঠনগতভাবে সেটা আমরা একটু পরে আলোচনা করব, এটা অনেকটা ডিপলি আলোচনা। তো আমরা এখন আলোচনা করব যে সেন্টেন্স মূলত 5 প্রকার, সেটা অর্থগতভাবে। এখন নাম্বার ওয়ান হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ এর অপর নাম হচ্ছে ডিক্লারেটিভ বা স্টেটমেন্ট, যার বাংলা হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক। তো আমরা বুঝতেই পারছি যে যেসব বাক্যগুলো আসলে বর্ণনা বা বিবৃতি প্রদান করে সেগুলোই হচ্ছে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, তারপর দেখি আমরা ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন, যার বাংলা হচ্ছে প্রশ্নবোধক সেন্টেন্স। এর মানে হচ্ছে যে কোনো সেন্টেন্স যদি সেটা প্রশ্ন করা হয় তাহলে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন সেন্টেন্স। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ বা কমান্ড। এখানে আদেশ, উপদেশ, অনুরোধ এসব বোঝাবে। আদেশ, উপদেশ, অনুরোধ। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সরি।
এখানে আলোচনা করা হয়েছে 4 নম্বর সেন্টেন্স, সেটা হচ্ছে অপটেটিভ, বা যার বাংলা হচ্ছে ইচ্ছা প্রকাশক। আমাদের মনে যে ইচ্ছাগুলো আছে, আমরা অনেকেই প্রার্থনা করি বা অনেকেই আম, আশাবাদ ব্যক্ত করি যে তুমি অনেক বড় হও, এরকম অনেক দোয়া বা প্রার্থনা করি, সেই বাক্যগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। 5 নম্বরে হচ্ছে এক্সক্লেমেটরি বা বিস্ময়সূচক বাক্য, সেটা হচ্ছে মনে যে আবেগ বা মনে যে অনুভূতি, সেগুলো আমরা প্রকাশ করি এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে। তো আমরা দেখতে পেলাম যে এখানে 5টি সেন্টেন্স। 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ বা কোয়েশ্চন, 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ বা কমান্ড, 4 নম্বর হচ্ছে অবজেক্টিভ বা ইচ্ছা প্রকাশক, 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি বা বিস্ময়সূচক। আচ্ছা, এখন যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা খুবই আমাদের কাজে দিবে, সেটা হচ্ছে যে লেটস গো টু ব্রিফলি এক্সপ্লেন দিস সেন্টেন্স। এখন এটা আসলে আমরা এই সেন্টেন্সে যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করব। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সেটা যদি আমরা দেখি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ, এরকম হচ্ছে সেন্টেন্স গঠন যদি হয়, তাহলে সেই সেন্টেন্সটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা উদাহরণ দিয়ে একটু বুঝি যে রিথা রিডস আ বুক, রিতা একটি বই পড়ে। আচ্ছা, এখানে রিতা সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে রিড, রিড হচ্ছে কি ভার্ব, তারপর অ্যাভোক এটা হচ্ছে কি এক্সটেনশন, শেষে একটি ফুল স্টপ। সরি, আমার এখানে ফুল স্টপ দিতে ভুল হয়েছে, বাট এটা তোমরা দেখে নেবে বা দিয়ে দিবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি স্ট্রাকচার। আচ্ছা, এখন দ্বিতীয় নম্বর আরেকটি স্ট্রাকচার আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। সেখানে সাবজেক্টটা অবশ্যই নাউন অথবা নাউন ফ্রেজ হতে হবে। আচ্ছা, এখন নাউন অথবা নাউন ফ্রেজ কি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এখানে একটি উদাহরণ লক্ষ্য করি আমরা যে দেয়ার ইজ এ স্টুডেন্ট ইন দিস টাউন। এখানে দেয়ার আমাদের স্ট্রাকচার অনুসারে আছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব ইজ সেটা আছে, তারপর হচ্ছে সাবজেক্ট এ স্কুল সেটা নাউন ফ্রেজ, তারপর এক্সটেনশন ইন দিস টাউন। তো এরকম কোনো সেন্টেন্স যদি আমরা দেখি, সেই সেন্টেন্সটা আমরা নিঃসন্দেহে বলতে পারবো সেই সেন্টেন্সটা হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এখন ছোট্ট করে একটা আলোচনা করে নিই, সেটি হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত দুই প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত দুই প্রকার। এক নম্বর হচ্ছে অ্যাফার্মেটিভ, সেটি হ্যাঁ বোধক, যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। দ্বিতীয় নম্বর হচ্ছে নেগেটিভ, সেটা হচ্ছে না বোধক, যেমন আমিরুল ইজ নট আ ব্যাড বয়, আমিরুল খারাপ ছেলে নয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক, আরেকটি হচ্ছে নেগেটিভ বা না বোধক। আমরা সেটা জেনে গেলাম বা আমরা শিখে গেলাম। এখানে আমি যে স্লাইডগুলোতে নোট আকারে যেগুলো লিখিতভাবে মানে লিখছি, সেটা তোমরা আসলে সব সময় নোট করে রাখবা, সেই জিনিসগুলোকে একটু বেশি নোটিশ করবা। সেটা হচ্ছে দেখো, এখানে নোট করে আমি দিয়ে দিছি যে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়, সেটা আমরা সকলেই জানি। আচ্ছা, এটার চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে আমরা এখন বুঝতে পারছি না যে এটার গুরুত্ব কতটুকু, কিন্তু আমরা অ্যাডমিশন লাইফে বা জব সেক্টরে গেলে সেটা আসলে বুঝতে পারবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমাদেরকে বলা হবে যে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, তখন সেটা আসলে খুব কাজে দিবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে বাক্যে জোর বা গুরুত্ব বোঝাতে অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট, সাবজেক্টটা কি অলওয়েজ ইউ হতে হবে, তারপর হচ্ছে ভি ভার্ব। এখানে যদি আমরা একটা সেন্টেন্স লক্ষ্য করি, সেই সেন্টেন্সটা হচ্ছে কি যে রাইট ইউ আর, এখানে কি লেখা আছে যে রাইট, রাইট ইউ আর, কারেক্ট ইউ আর, ইটসেট্রা। এখানে লক্ষ্য করো, অ্যাডজেক্টিভ রাইট, সাবজেক্ট ইউ, ইউ, তারপর হচ্ছে ভিভার্ব আর, আর। আমরা এই স্ট্রাকচারটা যদি পাই, অলওয়েজ সেই সেন্টেন্সটা হয়ে যাবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা তোমরা নোট করে রাখো এবং মাথার মধ্যে একদম গেঁথে নাও যে এরকম সেন্টেন্স পেলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে সেন্টেন্সগুলো হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন আলোচনার বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক।
আমাদের মনে তো নানা প্রশ্ন লুকিয়ে থাকেই। নিত্য নূতন প্রয়োজনীয় আমরা যে চলাফেরার মাধ্যমে বা যেভাবে হোক আমাদের জীবনকে অতিবাহিত করার মাধ্যমে আমাদের জানার আগ্রহ অনেক, আমাদের মধ্যে অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খায় বা অনেক প্রশ্ন আছে। সো সেই প্রশ্নটা নিয়ে আজকের আমাদের টপিক হচ্ছে ইন্টারোগেটিভ, বা এখন যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। এখানে খেয়াল করো, ডব্লিউএস ওয়ার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সেটি ফলো করো, যে ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এবং লাস্টে যে জিনিসটা তোমরা নোটিস করবার সেটি হচ্ছে কি কোয়েশ্চন মার্ক। সেই কোয়েশ্চন মার্কটি অবশ্যই থাকবে, নতুবা সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হবেই না। এখানে দেখো ডব্লিউএস ওয়ার্ড কোনগুলো, হোয়াট, হুইচ, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন ইটসেট্রা, বা অনেকগুলো আছে, সেটা আমরা আসলে সকলেই কম বেশি একটু জানি। আচ্ছা, এখানে যদি আমরা একটি এক্সাম্পল লক্ষ্য করি, সেই এক্সাম্পলটি দেখো, হোয়াট ডিড দ্যাট থিঙ্ক। এখানে লক্ষ্য করো, হোয়াট একটি ডব্লিউএস ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে দে, মেইন ভার্ব হচ্ছে থিঙ্ক, এবং শেষে যে একটি নোটিশ করার বিষয় সেটা হচ্ছে কোয়েশ্চন মার্ক। কোয়েশ্চন মার্কটি অবশ্যই থাকবে, নতুবা কোন এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। আচ্ছা, দ্বিতীয় নম্বর স্ট্রাকচারে যদি আমরা ফলো করি, সেই স্ট্রাকচারটি হচ্ছে কি, হ্যাভ ইউ বট পমফ্রেট, তুমি কি রূপচাঁদা কিনেছিলে। এখানে দেখো সেই স্ট্রাকচারটি হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, শেষে যে কোয়েশ্চন মার্ক অলওয়েজ থাকবে। এখানে অক্সিলারি ভার্ব কোনটা, হ্যাভ, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর মেইন ভার্ব হচ্ছে বট, পমফ্রেট হচ্ছে কি এক্সটেনশন। এরকম কোনো সেন্টেন্স যদি থাকে সেই সেন্টেন্সটা আমরা বলবো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এখন নোটিশ করার যে বিষয় সেটি হচ্ছে যে অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত প্রশ্নবোধক বাক্যকে ইয়েস অর নো কোয়েশ্চন বলে। আচ্ছা, তারপর আমরা খেয়াল করি যে প্রশ্নবোধক বাক্য মোট 4 প্রকার। প্রশ্নবোধক বাক্য মোট 4 প্রকার কী কী? এক নম্বর হচ্ছে ইয়েস অর নো কোয়েশ্চন, তারপরে এক নম্বর হচ্ছে ইয়েস অর নো কোয়েশ্চন, 2 নম্বর হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চন, 3 নম্বর হচ্ছে ট্যাগ কোয়েশ্চন, 4 নম্বর হচ্ছে এমবেডেড কোয়েশ্চন। এই 4 প্রকার হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রকার। আচ্ছা, এখন ডব্লিউএস ওয়ার্ড অনেকগুলো, মানে ডব্লিউএস কোয়েশ্চনগুলো অনেক সময় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। সেটি কীভাবে? যদি তার নাউনের আগে বসে। আবার খেয়াল করো, এখানে কি বলা হয়েছে যে ডব্লিউএস কোয়েশ্চনগুলো অনেক সময় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে যদি তা নাউনের আগে বসে। যেমন এখানে যদি আমরা লক্ষ্য করি যে হোয়াট, হোয়াট হচ্ছে কি একটি ডব্লিউএস কোয়েশ্চন বা ডব্লিউএস ওয়ার্ড, যার পর আমরা দেখতে পাবো ব্র্যান্ড, হোয়াট ব্র্যান্ড ইজ ইউর প্যান্ট, তোমার প্যান্টটি কোন ব্র্যান্ডের। এখানে খেয়াল করো, হোয়াটের পর ব্র্যান্ড, ব্র্যান্ড হচ্ছে নাউন। সো নাউনের পূর্বে যেহেতু হোয়াট বসেছে, সে হোয়াটটি হয়ে গেল কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে খেয়াল করো যে এখানে হোয়াট শব্দটি নাউন ব্র্যান্ডের আগে বসে দ্য অ্যাডজেক্টিভ বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়েছে, সেটা বললাম। আবার হোয়াট ডু ইউ লাইক, এখানে হোয়াটকে শুধু ইন্টারোগেটিভ প্রনাউন বলতে হবে, কারণ হোয়াটের পর কোনো নাউন ওয়ার্ড নেই। এখানে খেয়াল করো যে হোয়াট, হোয়াটের পরে সরাসরি ডো ভার্ব চলে এসেছে। সো হোয়াটের পর যদি কোনো নাউন ওয়ার্ড না থাকে এবং সেটি যদি ইন্টারোগেটিভ কোয়েশনই হয় ডব্লিউএস ওয়ার্ডটি, তাহলে সেটি সবসময় কী হবে ইন্টারোগেটিভ প্রনাউন হবে। আর যদি ডব্লিউএস ওয়ার্ডের পর আগের নিয়মের মতো যে ডব্লিউএস ওয়ার্ডের পর যদি নাউন চলে আসে, তাহলে সেই ডব্লিউএস ওয়ার্ডটি হয়ে যাবে কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। নেক্সট স্লাইডে চলে যাই, সেটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইম্পারেটিভ অনেক সময় অনেক এক্সামে আসে। আমরা দেখে নিব ফার্স্টে স্ট্রাকচারগুলো। ইম্পারেটিভ, যার বাংলা হচ্ছে আদেশমূলক, এখানে স্ট্রাকচারটি ফলো করি, ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। যেমন গেট আউট, গেট হচ্ছে ভার্ব এবং আউট হচ্ছে কি এক্সটেনশন। তারপরে দেখি প্লিজ অর কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। যেমন প্লিজ ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, দয়া করে দরজাটি খুলো। তারপরে দেখো ডো নট বা নেভার প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। যেমন ডো নট ক্লোজ ইউর আইস, তোমার চোখ বন্ধ করো না। তারপর দেখো যে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব
প্লাস ফুল স্টপ, যেমন লেট আস গো দেয়ার, চলো আমরা সেখানে যাই। এরকম বাক্য দেখলে আমরা সেটি নিঃসন্দেহে বলবো কি সেটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এখন নোট করে যে বিষয় সেটি হচ্ছে, খেয়াল করো যে এখানে নোট করার বিষয়টি খেয়াল করো, সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে। যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। এখন কাজটি আমি কাকে করতে বলছি? তোমাকে। মানে ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো। এখানে ইউ উজ্জ্ব। তারপরে দেখি যে অনেক সময় থার্ড পারসন ও সাবজেক্ট হতে পারে। যেমন গিভ দিস প্রোডাক্ট আমিরুল, এখানে আমিরুল হচ্ছে থার্ড পারসন, যেটা আসলে কি এই বাক্যের সাবজেক্ট। কিন্তু এখানে লক্ষ্য করলে দেখতে পাবো আমরা যে এখানে গিভ গিভ দিয়ে শুরু হয়েছে, সেটা ভার্ব। যেমন এখানে আমরা দেখেছি যে ভার্ব প্লাস এক্সটেনশন, সো গিভ দিয়ে শুরু হয়েছে ভার্ব, সেটা তো ইম্পারেটিভ। তারপরে দেখো যে ভার্ব প্লাস ইউ সমান অ্যাসার্টিভ, কারণ এখানে সাবজেক্ট আই অথবা উই ভাবা হয়। জিনিসটা অবশ্যই তোমরা একটু মনোযোগ সহকারে আবার দেখো। ভার্ব প্লাস ইউ সমান অ্যাসার্টিভ। আমরা জানি যে ভার্ব দ্বারা শুরু হলে, এই যে আমরা এখানে জানি যে ভার্ব দ্বারা শুরু হলে সেটি অলওয়েজ ইম্পারেটিভ, কিন্তু আসলে তা নয়। আমরা অনেক সময় অনেক প্যাচে পড়ে যাই যে ভার্ব থাকলে আমরা সেটা ইম্পারেটিভই ধারণা করি। এখানে দেখো, ভার্বের পর যদি আসলে ইউ চলে আসে তখন সেই সেন্টেন্সটি হয়ে যায় কি অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ এখানে কি সাবজেক্ট আই অথবা উই ভাবা হয়। এখানে খেয়াল করো কি বলা হয়েছে যে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এখন আমি যদি থ্যাংকের পূর্বে ইউ উজ্জ্ব আকারে ভাবি যে ইউ থ্যাংক ইউ, ইউ রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে না? সেটা একটা বাহুল্য দোষ নয়? সো এখানে বাবা হচ্ছে যে আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। সো এখানে আই অথবা উই বাবা হচ্ছে থ্যাংকের পূর্বে, বা সাবজেক্ট হিসেবে আই অথবা উইকে বাবা হচ্ছে, এখানে ইউকে নয়। সো এটা অবশ্যই নোট করে রাখবা এবং মাথার মধ্যে সেট আপ করে রাখবা যে ভার্ব প্লাস ইউ হলে সেটি অলওয়েজ অ্যাসার্টিভ। তারপরেটি দেখো যে ভার্ব প্লাস ইউ, এখানে দেখো যে ভার্ব প্লাস ইউ ব্যতীত অন্য অবজেক্ট থাকলে সেটি অলওয়েজ ইম্পারেটিভ। যেমন আমরা যদি এখানে খেয়াল করেছি থ্যাংক দ্যাম, উইশ দিস বেস্ট অফ লাক, এখানে দেখো থ্যাংকের পরে দ্যাম চলে এসেছে। থ্যাংকের পরে কি চলে এসেছে? যে দ্যাম চলে এসেছে। সেই দ্যামটি কি এখানে ভার্বের পরে দ্যাম আসছে, ইউ নয়। সো আমরা বলতে পারি যে সেটা হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো যে ইম্পারেটিভ প্লাস অ্যাসার্টিভের মধ্যে যে পার্থক্যটি সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো যে অপটেটিভ সেন্টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা প্রকাশক। অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার মূলত হচ্ছে মে অথবা উইশ অথবা লং প্লাস অ্যাসার্টিভ। যেমন এখানে লক্ষ্য করো, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। উইশ ইউ এ ভেরি সাকসেসফুল লাইফ, তোমার একটি সাকসেসফুল লাইফ কামনা করি। লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোন, ইটসেট্রা। এরকম অনেক বাক্য আছে, সে এরকম যদি স্ট্রাকচার হিসেবে থাকে সেই বাক্যটি হয়ে যাবে কি অপটেটিভ সেন্টেন্স। এখানে দেখো যে নোট আকারে আছে, সেটা হচ্ছে কি যে অনেক সময় উইশ উজ্জ্ব থাকে, লং লিভ দ্য কিং, এখানে কিন্তু উইশ করা হচ্ছে যে রাজা দীর্ঘজীবী হন। আচ্ছা, এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এখানে দেখার যে বিষয়, মে সমান অ্যাডভার্ব কখন হয়, আবার মে সমান মোডাল ভার্ব কখন হয়। এখানে খেয়াল করো যে মে সমান অ্যাডভার্ব সেটি কখন, যখন মে অপটেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হবে। যেমন দেখো, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হন। এখানে এই মেটি হচ্ছে কি অ্যাডভার্ব, কারণ এই মে অপটেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। তারপর নিচেরটি খেয়াল করো যে মে সমান মোডাল ভার্ব। এখানে মোডাল ভার্ব কখন হবে? যদি শেষে একটি কোয়েশ্চন মার্ক হয়, তাহলে সেই মেটে হয়ে যাবে কি মোডাল ভার্ব। তো আমরা বুঝতে পারছি মে কখন অ্যাডভার্ব কখন মোডাল ভার্ব। এখানে খেয়াল করো যে মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। এখানে শেষে আমরা একটি কোয়েশ্চন মার্ক পাচ্ছি, যার ফলে এই মেটি হয়ে যাচ্ছে কি একটি মোডাল ভার্ব। সো মে নিয়ে যে দ্বন্দ্ব, সেটি মে কখন অ্যাডভার্ব, যখন মে অপটেটিভ তখন সেই মে অ্যাডভার্ব। যখন মে কোয়েশ্চন মার্কে ব্যবহৃত হবে, বা কোয়েশ্চন সেন্টেন্সে ব্যবহৃত হবে, বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে মে ব্যবহৃত হবে, তখন সেই মেটি হয়ে যাবে কি মডাল ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আলোচনার যে বিষয় সেটি হচ্ছে এক্সক্লেমেটরি বা বিস্ময়সূচক। আমাদের মনে অনেক আবেগ, তারপরে দুঃখ, রাগ, হাসি, কান্না, বেদনা, অনেক কিছু দ্বারা আমাদের জীবন ভরপুর।
সেই ভরপুর হৃদয়টাই আলোচনার বিষয় হচ্ছে এক্সক্লেমেটরিতে। এজন্যই এটাকে বলা হয় কি বিস্ময়সূচক, যে আমরা খুব বিস্ময় প্রকাশ করে থাকি। এখানে দেখো যে বলা হয়েছে হুররে, এলএস, ফাই, হাস, ওহ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সাম্পল হিসেবে কী দেওয়া আছে যে হুররে উই ওন দ্য ম্যাচ। সরি, এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে মার্চ চলে এসেছে, এখানে হবে কি অন দ্য ম্যাচ। কি হবে যে অন দ্য ম্যাচ, হোরে উই ওন দ্য ম্যাচ, কি মজা আমরা ম্যাচটি জিতেছি। তারপরে লক্ষ্য করো, তারপর যে সেন্টেন্সটি সেটা হচ্ছে যে স্ট্রাকচারটি সেটা হচ্ছে হোয়াট প্লাস এ অর এন প্লাস এক্সক্লেমেশন মার্ক। এখানে কি যদি হোয়াট বসে তাহলে সেই হোয়াট যদি আমরা বসাই, হোয়াটের পর এ অথবা এন আসবে, যেমন হোয়াট এ পিটি। তারপরেরটি লক্ষ্য করো স্ট্রাকচার, যে হাউ প্লাস এডজেক্টিভ ডট 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 এক্সক্লেমেশন মার্ক। এখানে এক্সাম্পল হিসেবে হচ্ছে যে হাউ ওড ইট ইজ। এখানে দুটি বিষয় লক্ষণীয়, একটি হচ্ছে যখন হোয়াট ব্যবহৃত হবে তখন এ অথবা এন বসে হোয়াটের সাথে, আর যখন হাউ ব্যবহৃত হবে তখন এ অথবা এন বসবে না, সেখানে একটি অ্যাডজেক্টিভ বসবে, যেমন হাউ ওড ইট ইজ। আচ্ছা, তারপর যে বিস্ময়কর যে স্ট্রাকচারটি আছে সেটি একটু ফলো করো, সেটি হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ, শেষে অলওয়েজ কি একটি এক্সক্লেমেশন মার্ক। এখানে এক্সক্লেমেশন মার্ক ছাড়া এক্সক্লেমেটরি গঠিত হয় না, ঠিক যেমন আমরা আগে জেনেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোয়েশ্চেন মার্ক ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আসলে হয় না। এখানেও ঠিক সেম, যে এক্সক্লেমেশন মার্ক ছাড়া আসলে সেটি এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে না। এখানে এক্সাম্পল হিসেবে যদি আমরা লক্ষ্য করি, দেখো দিস ইজ সো অ্যামেজিং, এটা ছিল খুবই বিস্ময়কর। এখানে দেখো দিস হচ্ছে সাবজেক্ট, তারপরে ইজ হচ্ছে কি ভার্ব, তারপরে সো, তারপরে অ্যামেজিং হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো এই স্ট্রাকচার ফলো করে শেষে একটি এক্সক্লেমেশন মার্ক। এই স্ট্রাকচার ফলো যদি করেছে, সো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই সেন্টেন্সটা হচ্ছে কি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরে যে আরেকটি স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস চার্জ প্লাস এ অর এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, শেষে কি অবশ্যই এক্সক্লেমেশন মার্ক। এখানে লক্ষ্য করো যে এক্সাম্পল হিসেবে কী দেওয়া আছে, হি ইজ চার্জ এ কাইন্ড পারসন। আচ্ছা, এই বিষয়গুলো আসলে একটু কমন, কারণ এখানে এক্সক্লেমেশন মার্ক আছে, সো আমরা নিঃসন্দেহে বলতেই পারি যে এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, এখানে নোট করার যে বিষয় সেটি খেয়াল করো, হোয়াট দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠিত হলে আর্টিকেল এ অর এন যুক্ত নাউন ফ্রেজ হয়। যেমন এখানে হোয়াট দ্বারা গঠিত হয়েছে বিদায় হোয়াট এ নাইস পিকচার ইট ইজ। এখানে হোয়াট দ্বারা গঠিত হয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যার ফলে এ নাইস পিকচার এটা কি হয়েছে একটি নাউন ফ্রেজ। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে হাউ দ্বারা শুরু হলে কোনো আর্টিকেল বসে না। হাউ দ্বারা শুরু হলে আসলে সেটি কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে। যেমন এখানে খেয়াল করো যে হাউ সুইট ইউ আর, এখানে হাউ বসেছে, সো যার ফলে কি এখানে এ অথবা এর না বসে সুইট একটি অ্যাডজেক্টিভ বসেছে। এরকম স্ট্রাকচার থাকলে সেটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহৃত হলে বা এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহৃত হোয়াট অথবা হাউকে অ্যাডভার্ব অথবা প্রি ডিটারমিনার বলা হয়। এটা নোট করে রাখতে পারো। এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। এখন পর্যন্ত যে আলোচনা করলাম, বকবক আলোচনা, আসলে বোরিং লাগার মতো, সেটি আসলে এক কথায় শেষ করে দিব। এক কথায় সব। এখানে খেয়াল করো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, শেষে অবশ্যই ফুল স্টপ থাকবে। এরকম কোনো সেন্টেন্সের স্ট্রাকচার যখন আমরা দেখতে পাবো তখন আমরা নিঃসন্দেহে ধরতে পারবো যে সেই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে দেখো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই শেষে কি একটি কোয়েশ্চেন মার্ক থাকবে। তারপর দেখো ইম্পারেটিভ, প্লিজ, তারপরে ভার্ব, কাইন্ডলি, নেভার, লেট প্লাস এক্সটেনশন, অর্থে যাই থাকুক না কেন শুরুতে ভার্ব থাকবে, নতুবা প্লিজ অথবা কাইন্ডলি থাকবে। তারপর এটা খেয়াল করো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, এখানে মে, উইশ, লং প্লাস ফুল স্টপ, শুরুতে মে অথবা উইশ থাকবে। এখানে ইচ্ছা বা প্রার্থনামূলক যে বাক্যগুলো সেগুলো প্রকাশ পায়। সাধারণত এখানে মে অথবা উইশ এটি সবসময় বেশি একটি ব্যবহৃত হয়ে থাকে। তারপরে খেয়াল করো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেটরি ওয়ার্ড
প্লাস এক্সক্লেমেশন মার্ক প্লাস ফুল স্টপ, বা হোয়াট অথবা হাউ প্লাস শেষে কি একটি এক্সক্লেমেশন মার্ক। মানে অর্থাৎ আমরা ধরতে পারি যে বাক্যের শেষে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক থাকবে। যদি এক্সক্লেমেশন মার্ক থাকে তাহলে সেই সেন্টেন্সটি নিঃসন্দেহে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এতক্ষণ আমার সাথে দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি যে নেক্সট আরেকটি পর্ব আসবে বা নেক্সট যে টপিক আমরা আলোচনা করব সেটি শোনার অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করবে, আমাদের সাথে থাকবে। আমাদের আবার দেখা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।